আছে সেইখানে থাকার আমাদের একটা ট্যাক্স দিতে হয়, আমাদের একটা যোগ্যতা লাগে। এখন আমরা অনেক সময় আমাদের যোগ্যতা বিষয়ে সচেতন নই, আমরা ভাবি প্রত্যেকেরই সবকিছু করার একটা যোগ্যতা আছে। যেখানে খুব যোগ্যতা করা ভাবে পরীক্ষা হয় সেখানেই আমরা সেই যোগ্যতাটার কথাটা ভাবি, তাকে নিয়ে চিন্তা করি। কিন্তু যেখানে সেটা নেই সেখানে ভাবি সবাই সবকিছু করতে পারবে, কিন্তু সবাই সবকিছু করতে পারে না। এবং সবাই সবকিছুর যোগ্যতা অর্জন করে না বলেই এমন এমন কাজ মানুষ করতে চায় যেখানে তার যোগ্যতা নেই, সেটা সে করতে গেলে একটু অসুবিধে দেখা যেতে পারে। যেমন আমি আসার সময় আমার সঙ্গে দিদি ছিল, আমার দিদি আছে, এখন এসছে, তাকে আমি বলছিলাম যে কৈলাস মানস সরোবরে যদি কখনো যাওয়ার সুযোগ আসে, তো প্রথমেই সে বললো যে না, আমি যোগ্যতা মানে আটকে যাব। এটা কিন্তু সত্যি, সে আটকাবে কিনা পরের কথা, কিন্তু কৈলাস মানস সরোবর যেতে গেলে একটা শারীরিক যোগ্যতা মান টপকাতে হয়। যারা সেটা টপকাতে পারেন না তাদের সেখানে যেতে দেওয়া হয় না। এর উপরে অন্য ফাঁক ফোকর বলে অনেকে চলে যান, তাতে কি হয়, তাতে বিপদ হয়। আমার কথার মধ্যে মাঝে মাঝে পাহাড়ে যাওয়ার কথা এসে যাবে, এটা আমার প্রিয় বিষয় বলে অনেকে নিজের শারীরিক অক্ষমতাকে লুকিয়ে একটা উচ্চতায় চলে গেল, তারপর তার প্রাণহানি ঘটে গেল, কারণ সেইখানে তার শরীরটাকে পারমিট করে না। ঠিক তেমনি অনেকে ভাবছেন এইখানে শ্রী অরবিন্দের রেলিক্স রাখা আছে, আমি গাড়ি করে বা ট্রেনে করে হেঁটে এসছি, এইখানে পৌঁছে যাব, এমনি থাকবো, তা কিন্তু নয়। আমরা একেবারে মায়ের লেখাটা পড়ি। মা বলেছেন যে আটার সাইলেন্স, আমরা শব্দ নড়াবো না, কিন্তু সাইলেন্সের আগেও একটা অ্যাডজেক্টিভ আছে। আটার সাইলেন্স মাস্ট বি অবজার্ভড ইন দ্য রুম। Whoever pronounces a word in the presence of Sri Aurobindo will have to leave the place immediately. সোজা ইংরেজি, সম্পূর্ণ নীরবতা বজায় রাখতে হবে সেই কক্ষে যেখানে শ্রী অরবিন্দ আছেন। Whoever, যে কেউ, মানে বিচারে কে কোন পদাধিকারী আর কে শিশু এসব কোনো ব্যাপার নেই। Whoever pronounces a word, যে একটা শব্দ উচ্চারণ করবে in the presence of Sri Aurobindo, শ্রী অরবিন্দের উপস্থিতিতে, will have to leave the place immediately, তাকে সেই মুহূর্তে সেই জায়গা, সেই স্থানটি পরিত্যাগ করতে হবে। এখন যাদের উকিলে বুদ্ধি আছে তারা এটা বলবেন যে এখানে মা বলেছেন যে ইন দি প্রেজেন্স অফ শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দের উপস্থিতির সামনে। তো এখানে তো শ্রী অরবিন্দ নেই, এখানে তো শ্রী অরবিন্দের রেলিক্স আছে। এই জায়গাটাই আমাদের একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। যেখানে শ্রী অরবিন্দের রেলিক্স আছে সেইখানে শ্রী অরবিন্দের জাগ্রত উপস্থিতি আছে, লিভিং প্রেজেন্স। আমরা দেখবেন আজকাল প্রায় অনেক দেবতা, অনেক মন্দির সম্পর্কে একটা কথা বলি না, যে ওখানে এই দেবী খুব জাগ্রত। সবাই এর সম্পর্কে আমরা বলি না, সব দেবী জাগ্রত হতে পারে, এটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে বলি অমুক দেবী খুব জাগ্রত, মানে উনি জেগে আছেন। জেগে আছেন আর ঘুমিয়ে আছেন তফাৎ কি? একজন কেউ ঘুমিয়ে আছেন, তাকে আপনি কি একটা কিছু বললেন, একটা আবেদন করলেন, সে শুনতে পাবেন না, তাহলে আপনার সে আবেদন গ্রাহ্য হবে না। আর যিনি জেগে আছেন তার কাছে কিছু বললে, তার কানে সেটা পৌঁছবে, তিনি সেই আবেদনটি গ্রাহ্য করবেন। তাহলে শ্রী অরবিন্দের জাগ্রত উপস্থিতি। এখন যদি কেউ বলেন যে এটা কোথায় এটা বলছেন, এটা কে বলেছেন, এটা দেখুন, আমি ওই জন্য একটু একটু লিখে এনেছি যাতে কেউ না বলতে পারেন যে আপনি এটা নিজে বলছেন। মাধব পণ্ডিতজি, আশা করি বলার কিছু নেই। Where their relics are, there Sri Aurobindo's living presence is. একটি লাইন, ছোট্ট লাইন, যেখানে রেলিক্স আছে সেখানে শ্রী অরবিন্দের জাগ্রত উপস্থিতি আছে। এইটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। আমরা ভাবি এটা একটা মর্মরে আচ্ছাদিত বিষয়, সেখানে শ্রী অরবিন্দের শরীরের অংশ বিশেষ আছে, সেটা আজকাল সকলে জেনে গিয়েছেন যে তার চুল, তার নখ, এগুলো হয়তো আছে। সেখানে শ্রী অরবিন্দের জাগ্রত উপস্থিতি কি করেই বা থাকে যদি এইটা কেউ বলে। এখন অনেকে বলতে পারেন এখানে আশা করিনি যারা আছেন তারা সকলেই শ্রী অরবিন্দের ভক্ত, তারা বলছেন যে না, আমরা মানি ওখানে শ্রী অরবিন্দের জাগ্রত উপস্থিতি আছে।
কিন্তু কেউ যদি এটা ভাবেন, অনেকেরই মনে হতে পারে, আমি যদি শব্দটা বলেছি তো উকিলি বুদ্ধি, যে না এখানে তো নেই শ্রী অরবিন্দের কথা মা বলেছেন, এখানে তো শ্রী অরবিন্দের রিলিজ। কিন্তু দুটো সেম, এই দুটো সেম বলতে গেলেই আমাদের ঠিক আজকের দিনে 1950-এ যেটা ঘটেছিল সেই কথাটা একটুখানি বলতে হবে। যে 50-এ 4টা ডিসেম্বর রাত্রি 1:30টার পরে শ্রী অরবিন্দ শরীর ছেড়ে চলে গেলেন। এই নিয়ে একটা বিতর্ক খুব সম্প্রতি দেখা দিয়েছে। একদল বলেছে তিনি তার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলে গিয়েছেন, আরেকদল বলছেন না এটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত নয়। এটা নিয়ে একটা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে, তথ্য দেখিয়ে দেওয়া যেতে পারে। মায়ের সঙ্গে শ্রী অরবিন্দের যে কথাবার্তা, কনভারসেশন সব বেরিয়ে গিয়েছে। সেখানে স্পষ্টত শ্রী অরবিন্দ বললেন যে যে কাজ তিনি করতে চলেছেন, শ্রী অরবিন্দ একটা নির্দিষ্ট কাজ করার জন্যই 24টি বছর একটা ঘরে নিজেকে আটকে রেখেছিলেন। তিনি তো পন্ডিচেরি যাওয়ার পরেই নিজের ঘরে চলে যাবেন। আমাদের ইতিহাস বইতে যেসব শব্দগুলো লেখা থাকে যে 1910-এর পরে তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হলেন, এবং তাই যদি তার লক্ষ্য হয় তাহলে 10-এ পন্ডিচেরি গেলেন। আচ্ছা বছর খানেক তার বাড়ি গাড়ি নিয়ে একটু প্রবলেম হলো, আচ্ছা ছেড়ে দিন। 14 মাস সঙ্গে তার দেখা হলো, মা 1 বছর থেকে চলে গেলেন। 15 সালের পরে শ্রী অরবিন্দ যে একটা ঘরে প্রবেশ করতে পারতেন, করলেন না। সেটা তিনি প্রবেশ করলেন 24শে নভেম্বরের পরে। আর 50-এ 24টা বছর তিনি ঘর থেকে বেরোলেন। কেন এই 26 সালটাকে পরে তিনি গেলেন, তার আগে গেলেন না? তার মানে তিনি একটা ফিক্সড পারপাস, একটা নির্দিষ্ট লক্ষ্যেই তো গেলেন। সেই কাজটা তো বুঝতে হবে। সেই কাজে যখন সফলতা এসে যাচ্ছে, আমরা জানি যে প্রত্যেক কাজে সফলতার জন্য যে শব্দটা আমরা ব্যবহার করেছিলাম, একটা ট্যাক্স, একটা কর দিতে হবে, একটা স্যাক্রিফাইসের প্রয়োজন হলো, একজনকে জীবন দিতে হবে, শরীর দিতে হবে। শ্রী অরবিন্দ যে ঘরানার মানুষ, যেখান থেকে তার যে আমরা তার সম্পর্কে প্রথমেই বলি বিপ্লবী। আমরা আরেকটা এগিয়ে যাদের এই মা শ্রী অরবিন্দের পরিমণ্ডলে থাকা সৌভাগ্য হয়েছে, তারা বলি তিনি চির বিপ্লবী। তিনি বিপ্লব করেছেন ভারতের স্বাধীনতার ক্ষেত্রে, তিনি বিপ্লব করেছেন আধ্যাত্মিক বিপ্লব। কেন? কারণ স্বাধীনতা সংগ্রামে এটা একটা লাইন বলবো, তিনি প্রথম সন্তান যিনি পূর্ণ স্বরাজ চেয়েছিলেন, তার আগে কেউ চাননি। তার স্বাধীনতা সংগ্রামটায় শুধুমাত্র সশস্ত্র বিপ্লব এটা একেবারেই নয়, তার অনেকগুলো ধাপ ছিল, সেইগুলোর কথা বলছি না। কিন্তু সেখানেও তার ধারণা যেরকম বৈপ্লবিক, তেমনি যোগের ক্ষেত্রেও তার ধারণা বৈপ্লবিক। তিনি যে কথাটা বলেছেন তার ভিত্তি নিশ্চয়ই ভারতবর্ষের যারা ঋষি তাদের ধারণা, কিন্তু সেটা তিনি নিজে বলেছেন। কিন্তু সেইখানেই তার শেষ নয়, তিনি তারপরে এগিয়েছেন। সেই জন্য তিনি আধ্যাত্মিক পথের ক্ষেত্রেও বিপ্লবী। তো সেই বিপ্লব করার জন্য তিনি পন্ডিচেরি পৌঁছলেন, এবং যে কোনো বিপ্লবে একটা আত্মদানের ব্যাপার থাকে। দেখবেন আপনাদের সেই বিখ্যাত কথা শুনে আছে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। তো শ্রী অরবিন্দ যখন বললেন মাকে যে একজনকে ছেড়ে যেতে হবে, মা বললেন আমি চলে যাব। সবাই জানেন এই কনভারসেশন। তখন মা শ্রী অরবিন্দ বললেন যে না, তোমাকে এখানে থাকতে হবে, কারণ তোমার শরীর আমার যে কাজ সেটাকে প্রকাশ করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য, মূল লাইনটা পড়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটাতে সময় চলে যাবে, তোমাকে থাকতে হবে, আমি চলে যাব। তাহলে এটা তার একটা সচেতন সিদ্ধান্ত যে তিনি চলে যাবেন শরীর ছেড়ে, মানে তিনি স্যাক্রিফাইস করবেন। তাহলে আমরা যেন এইটা কখনো ভুলে না যাই যে শ্রী অরবিন্দ সচেতন ভাবে শরীর ত্যাগ করেছিলেন। আর যদি তারিখের ক্ষেত্র বলেন যে 5 তারিখে কি তিনি নির্বাচিত করেছিলেন, এইটা মাইকে বলবো না। এটা যদি পরে কারোর আগ্রহ থাকে, লিটারেচার মেটেরিয়াল সব দিয়ে দেওয়া যাবে। শুধু মনে রাখুন যে শ্রী অরবিন্দ ঠিক শরীর ছেড়ে যাওয়ার 5-6 ঘন্টা আগে তার কি এক্সপেরিয়েন্স, তার সঙ্গে যারা রয়েছেন সেখানে কোনো সাধারণ চিকিৎসক নেই, এডিনবরা ফেরত মানুষ রয়েছেন। তিনি বলছেন তাকে দেখে অ্যাবসলিউটলি একজন ফিট মানুষ বলছেন। তার কাছে প্রভাত সান্যাল যখন কলকাতা থেকে গেছেন, গিয়ে প্রথম সাক্ষাতে বলছেন কেমন আছেন স্যার, কোনো কষ্ট আছে? তিনি বলছেন অ্যাবসলিউটলি কিছু নেই, আর শারীরিক কষ্ট মানুষ চাইলেই তার ঊর্ধ্বে উঠতে পারে। আর 4 ডিসেম্বর রাত 1:30 4-5 ঘন্টা আগে তার কি অভিজ্ঞতা, তিনি জীবনে বোধহয়
ওই প্রথম এবং শেষবার, একটুখানি নীরব করলে একটু সুবিধা হয়। জীবনে তিনি প্রথম এবং শেষবার বোধহয় একটি জিনিস চাইবেন, কারণ শ্রী অরবিন্দ কোনোদিন কারোর কাছে কিচ্ছু চাননি। এগুলো আমাদের জানা উচিত। শ্রী অরবিন্দকে আমরা অনেক রকম ভাবে দেখি, মানে তিনি যখন লিখতেন তার পেছনে একটা টেবিল ফ্যান চলতো, সেই টেবিল ফ্যানটা ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে গিয়েছে, আর তার শরীর থেকে ঘাম দিয়ে যে ধুতির ফোঁটটা তিনি করতেন সেটা দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। তিনি একবারের জন্য বলছেন না যে ফ্যানটা চালিয়ে দিলে ভালো হয়। শ্রী অরবিন্দের মতন মানুষ একটা ধুতি যেটা তিনি ব্যবহার করতেন সেটা হাতে নিয়ে বারান্দায় ঘুরছেন, আর লোককে জিজ্ঞেস করাতে বলছেন যে আমার মনে হয় এটা এবার কাচার প্রয়োজন হয়েছে। এই যে এই শ্রী অরবিন্দ ইনি, তো তিনি একবার মাত্র নীরবদাকে বললেন যে তিনি কিছু পানীয় খেতে চান, এই একটিবার, সেটি তার প্রথম এবং শেষবারে চাওয়া। এই মানুষটি চলে গেলেন 5 তারিখে বা 4 তারিখ রাত্রের পরে, সচেতন সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা তার যে চলে যাওয়া, তিনি যে আমাদের মধ্যে আর নেই, তাহলে আমাদের কি হবে এটা মনে হওয়া স্বাভাবিক। আমরা তো কোন ছাড় চম্পকলালজি হয়েছিল আপনারা জানেন যে 3.5 দিন 4 দিন তিনি সেই জায়গা থেকে ওঠেননি, তারপর মা তাকে শান্ত করেন, কারণ তিনি বিহ্বল হয়ে গিয়েছিলেন। সেই জন্য দেখুন তারিখ 15-12 শ্রী অরবিন্দ চলে যাওয়ার 10 দিন পরে মা লিখছেন, আমি ওই জন্য, কারণ অনেকে বলে এটা কোথায় আছে, উই মাস্ট নট বি শব্দ কোনো শোনানো যাবে না, মানে যেগুলো কি ইংরেজি ভাষায় মডেল বলে, মা শুড বলেন, উই মাস্ট নট বি বিওয়াইল্ডার্ড বাই অ্যাপিয়ারেন্স। বাইরেটা ঘটছে অ্যাপিয়ারেন্স দেখে, শ্রী অরবিন্দ চলে যাওয়া দেখে আমরা যেন হতচকিত না হয়ে পড়ি। শ্রী অরবিন্দ হ্যাজ নট লেফট আস, তিনি আমাদের ছেড়ে যাননি। শ্রী অরবিন্দ ইজ হিয়ার as living and as present as ever, and it is left to ওইখানে যদি আমরা ফুল স্টপ দিয়ে দিতেন যে শ্রী অরবিন্দ লিভিং, যেমন ছিলেন আগের মতন তেমনই আছেন, আমরা ভাবতাম ব্যাস তাহলে আমাদের কাজ শেষ। না, ট্যাক্স আছে, ট্যাক্সও আছে, সেটা কি, and it is left to us, এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর নির্ভর করবে, কিছু তো আমাদের করতে হবে। To realize his work, তার কাজটাকে অনুধাবন করা, with, তার কাজকে আমরা কি করে অনুধাবন করব, with all the sincerity, eagerness and concentration necessary। তিনটে শব্দ বললেন, একবার গুণ কি কি লাগবে এমনি বলেন যে তুমি রিয়ালাইজ করো, sincerity, eagerness and concentration। এবং আমরা এই প্রায় শুনি, মানে লোকজন বলে যে অমর্ত্য সেন যে কি রিসার্চ করলেন আমরা তো বুঝতেই পারলাম না। আচ্ছা, সেই বোঝার জন্য যে পরিশ্রম, যে বিদ্যা, যে চর্চা, সেটা আমরা কজন করেছি? আমাকে সেটা একজন বলছিলেন ভারতীয় গোয়েন্দা বিভাগ যে কি কাজ করে আমরা তো বুঝতেই পারলাম না, আমি বোঝার জন্য কতটা চেষ্টা করেছি। তাহলে শ্রী অরবিন্দর কাজ বোঝার জন্য আমি কতটা ইগার, আমি কতটা আগ্রহী, আমি জানতে চাই, নিজেকে প্রশ্ন করি। সেই আগ্রহটা কি এই আজকের প্রোগ্রাম কখন শেষ হবে বা সামনের বছর 5ই ডিসেম্বর কি বার পড়ছে এইরকম জানার মতন আগ্রহ তাহলে জানা যাবে না। তাহলে ইগারনেসটা কোন জায়গায় যেতে হবে, যে আমি তীব্রভাবে জানতে চাই কাজটা কি, উনি কি করলেন। 2, সিনসিয়ারিটি, এটা একটা বড় কঠিন শব্দ, আন্তরিকতা। আমরা খুব চট করে বলে দিই যে সিনসিয়ারিটি, আমি অনেকে বলতে গিয়ে বলেছি যে সিনসিয়ারি শব্দটা দুটো শব্দ ভেঙে এসেছে, একটা সাইন আর একটা সিয়ার, যেটা উইদাউট। এই যে অনেকটা গল্পটা আমি বলেছি, আগে 2 ধরনের মূর্তি বিক্রি হতো, একটা হচ্ছে একটা গালা দিয়ে তৈরি মূর্তি, একটা মোম দিয়ে, ওয়াক্স দিয়ে, আর আরেকটা হচ্ছে একেবারে পিওর ব্রোঞ্জের। যারা পিওর ব্রোঞ্জের সে বিক্রি করার সময় ল্যাটিনে বলতো সাইন্সিয়ার, মানে এখানে কোনো খাদ নেই, এটা পিওরলি ব্রোঞ্জের। তাহলে আমার বিষয়টা অতটা খাঁটি হতে হবে যে আমি শ্রী অরবিন্দকে জানতে চাই আন্তরিকভাবে, অন্তর দিয়ে। এই একটা শব্দ, মানে সৌমিত্রদা বলে গেছেন অন্তর ব্যাপারটা কি জটিল, দুটো এক্সারসাইজ করিয়েছেন, তাতেই আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে আমাদের অন্তর কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায়। তো সেই অন্তরটা খাঁটিত্ব দিয়ে, এরকম শব্দ যদি কিছু হয়, নিশ্চয়ই হয় না, সেইটা দিয়ে আর আগ্রহ দিয়ে, পরের শব্দটা কনসেন্ট্রেশন দিয়ে
আমাদের শ্রী অরবিন্দের কাজকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, যদি আমরা পারি, তাহলে আমাদের আগের লাইনগুলো স্পষ্ট হয়ে যাবে। সেটা কি না, শ্রী অরবিন্দ ইজ লিভিং, আগের মতনই তিনি আমাদের মধ্যে আছে। আমরা যেন তার কথাতে কখনো বিওয়াইল্ডার্ড না হয়ে পড়ি, হতচকিত না হয়ে পড়ি। এটা মা বলেছিলেন 15 ডিসেম্বর 1950। এটা মনে রাখি যে ওটা পন্ডিচেরিতে বলেছিলেন, তার মানে ওটা পন্ডিচেরির ক্ষেত্রেই সত্য, অন্য কোথাও সত্য নয়। এটা হলে আবার গোলমাল হয়ে গেল। তাহলে শ্রী অরবিন্দের যোগের মূল ধারণাটা থেকেই আমরা বেরিয়ে গেলাম। কারণ ওর যোগের ধারণার মূল কথাটাই, এটা নিয়ে বলার যোগ্যতম ব্যক্তি যে রয়েছেন সঙ্গে, সৌমিত্রদা আমি আর বলবো না, সেটা হচ্ছে কনসাসনেস। আমরা যদি সেটাকেই অস্বীকার করি, তাহলে শ্রী অরবিন্দের যোগ নিয়ে কিছু কথা বলা যাবে না। যেটি শুরু করেছিলাম যে তাহলে তিনি বলেছেন, আমি যে বলছিলাম যে সব কেন্দ্রে নীরব থাকতে হয়, কেন থাকতে হয়, সেটা হচ্ছে তার প্রতি একটা কৃতজ্ঞতা জানাতে হয়। আপনারা জানেন, আমরা এখানে যারা আছেন তাদের হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষই পন্ডিচেরিতে গেছেন এবং দেখেছেন সমাধি গাত্রে একটি কথা লেখা আছে। সেই কথাটা কি, আমরা একটু ইংরেজিটা খুব দ্রুত পড়ে যাব। টু দি হু হ্যাজ বিন দ্য মেটেরিয়াল এনভেলপ অফ আওয়ার মাস্টার, আমাদের ভগবানের জড় আবরণ। মায়ের লেখা, ভগবানের তিনি জড় আবরণ, যে আবরণটি খসে গেছে, যেহেতু জড় সেটা চলে গেছে, কিন্তু সেটাই সব নয়, তার মাঝে আর একটু আছে। টু দি আওয়ার ইনফাইনাইট গ্র্যাটিটিউড, আমি যখন উষাগ্রামের পক্ষ থেকে প্রথম আবেদন আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমি এই বিষয়টি দিয়েছিলাম, টু দি উইথ ইনফাইনাইট গ্র্যাটিটিউড, তোমার প্রতি আমাদের অনন্ত কৃতজ্ঞতা। কেন? বিফোর দি হু হ্যাজ ডান সো মাচ ফর আস, আমরা ব্যাখ্যা করব। তোমার প্রতি যে আমাদের জন্য এত কিছু করেছো, who has worked, struggled, suffered, hoped, endured so much, before thee who has willed all, attempted all, prepared, achieved all for us। কোনটা শ্রী অরবিন্দ নিজের জন্য করেননি। শ্রী অরবিন্দ স্বাধীনতা চেয়েছিলেন ভারতবাসীর জন্য, শ্রী অরবিন্দ আত্মত্যাগ করেছিলেন সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য। যদি তার লক্ষ্য হতো তার ব্যক্তিগত সিদ্ধি, তিনি অনেক আগে সেটা লাভ করতে পারতেন। ওই জন্য বলা হয়েছে তিনি আমাদের জন্য প্রিপেয়ার করেছেন, অ্যাচিভড অল ফর আস বিফোর দি, পরেরটুকু আমাদের, উই বো ডাউন, আমরা প্রণত হই, এন্ড ইমপ্লোর, অনুনয় করি, এটা আমাদের অনুনয় করতে হয়, দ্যাট উই মে নেভার ফরগেট, আমরা কখনো যেন না ভুলি, ইভেন ফর এ মোমেন্ট, এমনকি এক মুহূর্তের জন্য, উই ও টু বি, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকি, আমরা এক মুহূর্তের জন্য যেন তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে না ভুলে যাই। এখন একটা প্রশ্ন আসে যে এই গুণটি, এই কৃতজ্ঞতা, কৃতজ্ঞ থাকা, এই যে দুর্লভ গুণ হয়ে দাঁড়াচ্ছে, একদম সাধারণ ক্ষেত্রেই বলছি, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকছে না। কেউ যদি সাধারণ কাউকে একটা উপকার করেন, দু মুহূর্ত পরেই মানুষ বলেন ওটা তো করার ডিউটি, ওই জন্য করেছে, কৃতজ্ঞ থাকতে যাবো কেন? এটা একটা গুণ। আমাদের ছোটবেলায় আমাদের যারা শ্রদ্ধেয় মাস্টারমশাই ছিলেন তারা শেখাতেন কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, এটা এগুলো জেনারেল গুণ, এগুলো চর্চা করতে হয়। চর্চা যে করবে সে ভালোবাসতে পারবে একটা কুকুর বেড়ালকে, ভালোবাসতে পারবে মানুষকে, নিজের ভাইকে, পাড়ার মানুষকে। যে মানুষের প্রতি বিশ্বাস অর্জন করা শিখবে, সে সবকিছুর প্রতি তার মধ্যে বিশ্বাস বা শ্রদ্ধা জাগবে। শ্রদ্ধা একটা গুণ, সেটাকে চর্চা করতে হবে। আমাদের এই শ্রদ্ধার গুণটা নেই। ওই যে শ্রী অরবিন্দের কাজ বোঝার কথা বলছি, আমরা যে শ্রদ্ধা নিয়ে শ্রী অরবিন্দের বন্দে মাতরমের সম্পাদকীয় পড়ি, আমরা কি সেই শ্রদ্ধা নিয়ে শ্রী অরবিন্দের লেটার্স পড়ি? আমরা পড়ি না। ওই জন্যই বন্দে মাতরমের সম্পাদকীয় শ্রী অরবিন্দ আমার কাছে রেলেভেন্ট, আর লেটার্স অন যোগা শ্রী অরবিন্দ আমার কাছে রেলেভেন্ট নয়। শ্রী অরবিন্দ বললে আপনাদের অসুবিধা হচ্ছে, আমার সঙ্গে একজন মানুষ আছে যারা কথায় কথায় প্রচন্ড রবীন্দ্রনাথকে কোট করেন এবং বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রোধে রবীন্দ্রনাথ যতটা
প্রাসঙ্গিক প্রায় আর কেউ নয়, 100% ঠিক কথা। ঠিক তারাই রবীন্দ্রনাথের যে ঔপনিষদিক চিন্তা ভাবনা সেটা সচেতন ভাবে পরিহার করে। এইটা খুব আশ্চর্য। মানে এই যে সমুদ্র বলছিলেন না যে সত্যকে একসাথে গোটাটাকে দেখতে না পারা, না চাওয়া, তেমনি আমরা খণ্ডিত দেখতে চাই। আমরা শ্রী অরবিন্দের ওই বৈপ্লবিক অংশটুকু দেখতে চাই। কাজেই আমাদের এটা মনে রাখতে হয় যে এই যে শ্রী অরবিন্দ কাজ করলেন সেই কাজটাকে বোঝার জন্য আমাদের অত্যন্ত সচেতন ভাবে তার চেষ্টা করতে হবে। এবং এটা একটা কথা বলতেই হয় যে শ্রী অরবিন্দ তো নিজে কখনো তিনি কি করেছেন এ কথা মানে ঢাক পিটিয়ে বলেননি। তিনি একটা কবিতা লিখেছেন, জানেন তিনি যে পরিচয় পরিচিত হচ্ছে সবচেয়ে বেশি খুশি হতে, সেটি হচ্ছে কবি। এটা আমরা অনেকে জানি না। দার্শনিক যে পরিচয়টা শ্রী অরবিন্দের আধ্যাত্মিকতার বাইরের পরিচয়, দার্শনিক এই পরিচয়টা শ্রী অরবিন্দের পছন্দের পরিচয় ছিল। কারণ শ্রী অরবিন্দ জীবনের একদম ছোট বয়স থেকে 9, 10, 11 থেকে কবিতা রচনা শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ বেলা পর্যন্ত তিনি কবিতায় লিখেছেন সাবিত্রী। সেই জন্য তার সবচেয়ে পছন্দের বিষয় ছিল যে কবি শ্রী অরবিন্দ। তিনি গডস লেবার একটা কবিতা আপনারা জানেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন, I have labored and suffered to bring fire to man. আমি নিজে বলেছেন এই কথা, মানুষের জন্য আমি লেবার and suffered, এই কথাটা তিনি কখনো বলেননি। তিনি তার এত ভলিউমে, যদিও আমি সব পড়িনি, কিন্তু আমাকে অনেক মানুষের জন্য সাফার করতে হচ্ছে, এই কনফেশন এটা কবিতা দিক দিয়ে বেরিয়েছে। কি করেছেন? 24টি বছর একটি শরীরকে উপরের শক্তিতে জারিত করে ভবিষ্যতের মানব জাতির জন্য প্রস্তুত করার যোগ্য। ওই 24টা বছর, ওই জন্য 26-এর পরে আর তিনি ঘরের বাইরে আসেননি। কিন্তু সেই যজ্ঞ যেটা করেছেন, সেই যজ্ঞতে পুরোটাই করেছেন ভবিষ্যতের মানব জাতির জন্য। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তার শরীরকে তিনি প্রস্তুত করেছেন যাতে করে যে ঊর্ধ্বতর, আমরা ঊর্ধ্বতমও বলতে পারি, চেতনা তার শরীরে নেমে আসতে পারে। এই যে 24শে নভেম্বর আমাদের প্রত্যেকবার সিদ্ধি দিবস হয়ে যায়, ওটা কি? আসলে তার ফিজিক্যাল বডিতে, ফিজিক্যাল কনসিয়াসনেসে তার অধিমানস নেমে এলো। তার মানে তার সামনে আর কোনো গেট আর রইল না। ওই জন্য যেটা শ্রীকৃষ্ণ চেতনা তার শরীরে যেহেতু নেমে এলো, তারপরে তার সামনে কি আছে? সুপারম্যান। ওই জন্য ওটা সিদ্ধি দিবস। এরপর অনেকে প্রশ্ন করে যে তাহলে কি তিনি তার শরীরে অতিমানুষকে নামিয়ে আনতে পেরেছিলেন? পেরেছিলেন বলেই তো 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর বাইরের কোনো সাপোর্ট ছাড়া তার শরীর অবিকৃত ছিল। দিনে 2 বার ফরাসি ডাক্তার দেখে আসতেন। এমনি কোনো জাদু মন্ত্র টুকটাকে ব্যাপার নয়। এবং এই ঘটনা কিন্তু শুধু যে শ্রী অরবিন্দই শরীরে ঘটেছে তা নয়। আপনারা জানেন যে যোগানন্দর ক্ষেত্রে ঘটেছিল বা আরো অনেকের ক্ষেত্রে, সেগুলো আমি বলছি না, কারণ আমি সচেতন ভাবে একটু মিরাকল বিষয়টা জনমানসের মধ্যে যখন বলি এড়িয়ে চলি। কিন্তু শ্রী অরবিন্দ সেই অতিমানস চেতনাকে তার শরীরে নামিয়ে এনেছিলেন এবং এইটাই তার সাধনার অনন্যতা, ইউনিকনেস। সেটি হচ্ছে অতিমানস চেতনায় শুধু পৌঁছানো নয়, তবে পৃথিবীর কি হবে? কেন আমি বলছি যে যা তিনি করেছেন সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য, যে একজন মানুষ সিদ্ধি লাভ করলেন, পৃথিবীর মানুষের কি হলো? সেই চেতনা এই জড়ে নেমে আসবে, মানুষ সেই চেতনায় বাস করবে। যদি না বাস করতে পারে, তাহলে এই যে সমস্যা আমরা এখন দেখছি, অনেক ধরনের সমস্যা আছে তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেই সমস্যাগুলো কোনোদিন আমরা স্বাভাবিকভাবে আমাদের চেতনা দিয়ে ইন্টারপ্রেট করতে পারবো না। আমি বলছিলাম এই প্রত্যেকটি লাইনে দেখিয়ে দেওয়া যায়। কেউ যদি বলেন যে এটা কোথায়, কেউ লিখে দেখিয়ে দিতে পারবো। শ্রীঅরবিন্দ বলছেন আমরা একটা ভুলভাল ইন্টারপ্রিটেশন করবো যে মানুষের এত কোনো ভেদ হচ্ছে, কেন মানুষ এত দুঃখ, তার কারণ হচ্ছে আমরা যে কনসিয়াসনেসে আছি সেইটা দিয়ে বিচার করছি। সোজাভাবে দেখানো যায়, আমি যখন প্রথম ছবি তুলতে শুরু করি, আমার ছবি তোলাটা শখ ছিল। একটা ছবি তুলতাম আর ভালো ছবি দেখে মনে হচ্ছে ওই এই নামটা ছবিটা হয়নি। বারবার জিজ্ঞাসা করার পর একজন আমায় বললেন ওটা হবে না,
তুমি যতক্ষণ না তোমার ক্যামেরার লেন্সটাকে তুমি চেঞ্জ করছো, কনফিগারেশনটাকে চেঞ্জ করতে হবে। তো যে ক্যামেরার লেন্সটা চেঞ্জ হলো তখন দেখো বাহ ছবিটা স্পষ্ট আসছে। আর সহজ উদাহরণ, আমি যদি বলি আমার এই দুটো হাতে 10 কোটি জীবাণু আছে, বাচ্চারা বলবে না কিছু নেই, এই সব ধোয়া। যে বিশেষ যন্ত্রের নিচে ফেলা যাবে তখন দেখা যাবে জীবাণুগুলো কিলবিল করছে। তেমনি কনসাসনেসটাও তাই, যে ডাক্তার বলেছেন যে সেই জায়গাটা থেকে মানুষ উঠবে তখন সে দেখতে পাবে যে অরবিন্দ বলেছেন আমার যে উল্টোটা সেইটাও কিন্তু ঠিক। এবং দেখবেন এখন একটা শব্দ খুব উঠে আসছে, আগে তো সিম্প্যাথি, এখন এমপ্যাথি শব্দটা বাচ্চাদের সিলেবাসে পর্যন্ত ঢুকে গেছে। মানে কি, তুমি তার জায়গায় থেকে নিজেকে বিচার করা একটা ঘটনা। এটা আমরা চট করে করি না, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইটা দিয়েই আমরা অন্যকে বিচার করি। তখন অন্য একটা ভুল মনে হয়, আমরা যদি তার জায়গায় যাই তাহলে হতে পারে। ঠিক তেমন ভাবে অরবিন্দ বলছেন যে একটা রেভলিউশন হয়েছে, নেক্সট রেভলিউশনটা হচ্ছে স্পিরিচুয়াল রেভলিউশন। এবং সেই বিপ্লবটা একটি, সেটি হচ্ছে অতিমানস চেতনা পৃথিবীতে নেমে আসবে। এবং এই যে শ্রী অরবিন্দের বিপ্লব, এইটা কিন্তু আসলে একটা পরম্পরা। শ্রী অরবিন্দ এসেছেন যে এটা একটা আধ্যাত্মিক পরম্পরায় এসেছে। ওই জন্য আজকের যে দিন রেলিক্স প্রতিষ্ঠা, এই রেলিক্স বাংলায় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল নবদ্বীপে 1957। সেই বাংলায় যখন প্রথম রেলিক্স প্রতিষ্ঠা হলো, সেই রেলিক্সটা দেওয়ার আগে মা একটা বাণী দিয়েছিলেন। সেই বাণীটা আমরা সকলেই জানি, খুব পরিচিত বাণী। In the eternity of becoming, each avatar is only an announcer, the forerunner of a more perfect realization. তাহলে 59 আচ্ছা 57 এ দিল্লি, 57 এ দিল্লি মনোরঞ্জন মনে হচ্ছে, হ্যাঁ ফার্স্ট রেলিক্স তো 59 হ্যাঁ। তো তাহলে প্রথম শব্দটা কি ঠিক, 57 এর প্রথম রেলিক্স দিল্লিতে। তাহলে প্রথম লাইনটা কি চমৎকার, ইন দি ইটারনিটি অফ বিকামিং। এই যে আমাদের হয়ে ওঠাটা বিকামিং, এটা একটা ইটারনাল প্রসেস। প্রত্যেক অবতার অ্যানাউন্সার, ফোররানার, ঘোষক, পথিকৃৎ অফ এ মোর পারফেক্ট রিয়েলাইজেশন, আরো পারফেক্ট রিয়েলাইজেশনের কথা বলতে একজন অবতার আসেন। মা সুন্দর বলছেন, and yet it is the human tendency to defy the avatar of the past in opposition to the avatar of the future. এটা মানুষের একটা হিউম্যান টেন্ডেন্সি, সে সব সময় তার অতীত অবতারকে বেশি মহিমান্বিত করবে, করে বলবে এই ঠিক বলছে না। Now again বলে বলছে, Sri Aurobindo has come announcing the world the realization of tomorrow. এখন শ্রী অরবিন্দ এসেছেন পৃথিবীকে ঘোষণা করছে যে ভবিষ্যতের কি রিয়েলাইজেশন হবে সেটা বলতে। And his message meets with the same opposition as of all those who preceded him. তার আগে যারা এসেছে তাদের যা বাণী সেগুলো ঠিক যেরকম অপোজিশন ফেস করেছে। দিন কেটে গেছে বলে আমরা সবাই ভাবছি শ্রীরামকৃষ্ণকে সবাই গ্রহণ করেছিল। কয়জন গ্রহণ করেছিল? কয়জন তার শিষ্য ছিলেন প্রথম যুগে? ওই তো 13 জন। তাও স্বামীজিরা যখন গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন, ওপর থেকে সমানে ব্যঙ্গ হতো। এই যে নিবেদিতা স্কুল, যেখানে ভর্তি করার জন্য এখন 3 রাত্রির আগে থেকে লাইন পড়ে, সেই নিবেদিতা যখন বাচ্চাদের বলতেন যে আমাদের স্কুলে ভর্তি করাও, তার গায়ে প্রত্যেকে নোংরা জল ফেলে দেওয়া। এসব ঘটনা ইতিহাসে লেখা আছে। প্রত্যেক অবতারকে মানুষ এইরাম ভেবেছে। এবং এটা আজকে প্রসঙ্গ নয়, তবু বলি, যে কোনো ক্ষেত্রের অবতারকেই মানুষ এরকম বলেছে। এই যে শিল্পক্ষেত্রে যদি আমরা ভ্যান গগকে একটা বলি অবতার, ভ্যান গগ নিজের কান কেটে ফেলেছিলেন অসহায় হয়ে। তার মারা যাওয়ার পরে তার ঘরের চাল থেকে ছবি নেমেছিল। এখন কোন ছবির দাম যদি পাওয়া যায় 3 কোটি 4 কোটি 5 কোটি নয়, সারা জীবনে তিনি না খেতে পেয়ে মারা গেছেন। অবতারদের এরকম ঘটনা প্রায় ঘটেছে। তো বলেছেন, তারপরে মা শেষটা চমৎকার করেছেন, বাট টুমরো উইল প্রুভ হোয়াট ইজ রিভিলড, দ্য ট্রুথ। যে সত্য তিনি আমাদের কাছে রিভিল করেছেন সেটা ভবিষ্যৎ, টুমরো মানে 6 ডিসেম্বর নয়, ভবিষ্যৎ প্রমাণ করবে। and his work will be done, তার সেই কাজ সাধিত হবে। এটা আমাদের ভরসা যে আজকে না হোক আমাদের কারোর সঙ্গে লড়াই করতে হবে না, এবং সেটা ভুল হবে। কিন্তু চরিত্র তার একটা ইঙ্গিত দিয়েছে যে এটি একমাত্র, বাকি সব ভুল। শ্রী অরবিন্দ যা বলছেন, বাবা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তার ইগারনেস থাকে, যদি তার সিনসিয়ারিটি থাকে,
যদি তার রিকোয়ার্ড নেসেসারি কনসেন্ট্রেশন থাকে সে বুঝে নেবে। হ্যাঁ, আরেকটা সে বুঝে নিতে পারে, সেটা ছাড়া সে এগুলো থাকলেও বুঝতে পারবে না যদি তাদের কৃপা থাকে। কৃপা যদি তাদের না থাকে, আমি শত চেষ্টা করেও শ্রী অরবিন্দ মাকে জীবনে গ্রহণ করতে পারবো না। এইটা জীবনে পথ চলতে চলতে ব্যবহার হবে। তা এই যে শ্রী অরবিন্দের শরীর অতিমানস চেতনাকে গ্রহণ করলো, তার মানে তার দেহের প্রতিটি কণা অতিমানস চেতনায় সমৃদ্ধ হয়ে গেল। সেই কণার অংশ রেলিক্স হিসেবে এখানে ইনস্টলড হল। যদি বলেন যে এটা কি সত্যি, দেখুন নীরবতা বলছে, নীরবতার লেখাটাই প্রথমে বলা ভালো, যে মা নিজের কথাটা, শ্রী অরবিন্দের দেহের প্রতিটি কণা অতিমানস চেতনায় সমৃদ্ধ। এরপর আর কথা হয় না। তবু আমরা এটা বলতে পারি যে আচ্ছা, তার আগে আরেকটা ছোট কথা, এই যে রেলিক্স এতবার আমরা করছি, শ্রীতনু স্মারক, দিব্য স্মারক, দিব্য দেব, এইটা কি এই প্রথম? এর কি কোনো আমাদের ইতিহাস নেই? ছিল তো। নৃপতি বিপুলিশা, নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা, পাদ নখ কণা তার, রবীন্দ্রনাথ কবিতা আছে না, তাই না? তো সেইটা তিনি কি চাইলেন? পাদ নখ কণা তার। কে চাইছেন? নৃপতি বিম্বিসা। কেন চাইছেন? কারণ ওইটা তিনি রাখবেন। আমরা সংঘমিত্রা তাদের সেই যে নিয়ে গিয়েছিলেন সিংহলে, বুদ্ধের দাঁত নিয়ে গিয়েছিলেন, এগুলো আছে তো আমাদের। তাহলে এই যে রেলিক্স, এই যে শরীরের অংশ বিশেষকে সংগ্রহ করা বুদ্ধদেবের আছে, এটা আমাদের মধ্যে আছে। কেন আছে সেটা সকলের নয়, যাদের শরীর বিশেষ চেতনায় সমৃদ্ধ। কারণ সেই চেতনাটা কোনোদিন চলে যায় না। কি যায়? এই হাড়, রক্ত, মাংস, নিউক্লাস এগুলো চলে যায়, কনসিয়াসনেসটা যায় না। এটা বুঝতে গেলে খুব যে একটা কঠিন কাজ করতে হয় তা নয়। যেমন এই যে আজকে আপনারা বাড়ি চলে যাবেন, দেখবেন কিছু না কিছু, তারপর আস্তে আস্তে ফেড হয়ে যাবে, কিছু না কিছু মনের মধ্যে থেকে যাচ্ছে। একটা কনসিয়াসনেস থাকে। যারা খুব একটু সচেতন তারা বলেন, চাইলে মানুষ বুঝতে পারে। এখন কেউ যদি বলেন যে আমি বুঝবো না, ওই যে সৌমিত্রবা বলছিলেন না যে না এটা তো প্রমাণ হয়নি, তো এটা আমি কি করে বুঝবো? আমরা কি বলবো? আজকে প্রমাণ হয়নি না, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের সবসময় না এটা দুটো ভাগ করার ইচ্ছে আছে। ও তুমি বিজ্ঞানের তো, তোমার সঙ্গে কথা বলবো না। আর বিজ্ঞানের তারপরে ও তুমি আধ্যাত্মিকতা তো, তোমার সঙ্গে কথা বলবো না। ধরুন 20 বছর আগে এমআরআই করলে যে আমাদের মাইন্ড ম্যাপে চেঞ্জ হয়, সত্যি 20 বছর আগে এটা বোঝা যেত না, কিন্তু এখন বোঝা যায়। কিন্তু তাহলে এখন মানুষকে এটা বোঝাতে হবে যে এটা এখন প্রমাণিত হয়নি। বিজ্ঞানকে ছোট করলে কিন্তু একটা ভুল স্টেপ হবে, কিন্তু এটা একদিন হয়তো প্রমাণিত হবে। কাজেই এই কনসিয়াসনেসটা চলে যায় না। সেই কনসিয়াসনেসটা এইখানে রয়েছে বলেই কিন্তু তারা এটা বলছেন। তার জন্য দেখছেন যে মা রেলিক্স দেওয়ার একটা বিষয় চালু করলেন 57 থেকে। তার আগে সেটা চালু হয়নি। এবং রেলিক্সটা মা দিচ্ছিলেন, আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি যে যখন এই নবদ্বীপেই রেলিক্স এসেছিল, মা বলেছিলেন যে রাজকীয় সংবর্ধনায় নিয়ে যেতে হবে। এবং এখানে আছেন তাদের মধ্যে কেউ মনোরঞ্জনদা আছেন, রামকৃষ্ণদা আছেন, আপনারা একটাই নদীতে যথেষ্ট, ও আরো অনেকে আছেন, কার্তিকদা আছেন, ও বিনাদিদা আছেন। তো ওই যে রেলের যে রেল গেট সেটা খুলে দেওয়া হয়েছিল, এটা আজকের বিষয় না। আমি বলছি এই যে আমরা ভাবি না যে রেলিক্স নিয়ে চলে আসলো, সেটা কেন মা এত গুরুত্ব দিচ্ছেন? একটা রেলিক্সকে প্রথমে সোনার কৌটো, তারপরে রূপোর কৌটো, তারপরে একটা জড়ি দেওয়া ব্যাগ, তারপরে সেই চন্দন কাঠ, গোলাপ কাঠ, কেন এত প্রোটেকশনটা কেন? তার মানে সেটা এতটাই পাওয়ারফুল। ডাক্তারবাবুরা বলেন যে আমাদের শরীরে প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। আর আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে কিডনিটাকে ভগবান, এই শব্দটা বলছি না, অনেকে আবার খুব আপত্তি করেন, এত প্রোটেক্টিভ ভাবে শরীরের মধ্যে রাখা না যে ক্ষতি হবেই না প্রায়, মানে আবরণ, মানে যতভাবে রাখা যায়। কেন? কই অন্য সব অর্গান ওরকম ভাবে রাখা নেই? কারণ হচ্ছে ওইটা ওই রকম গুরুত্বপূর্ণ। তাহলে মা যে রেলিক্সটা দিলেন, তার মানে ওইটা ওইরকম পাওয়ারফুল। এবং সেই রেলিক্স আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। কারণ বলা হলো যে এই ছড়িয়ে পড়ার অর্থ হচ্ছে ক্রিয়েটিং রিলে সেন্টার্স
for enveloping Earth's atmosphere with the master's consciousness. পৃথিবীর যে অ্যাটমসফিয়ার, পৃথিবীর যে আবরণ, সেইটা প্রভুর চেতনায় আচ্ছাদিত হয়ে উঠবে। আমাদের পৃথিবীর আবরণ যেমন এখন বিষাক্ত গ্যাসে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, কারণ সেটা চোখে দেখতে পাচ্ছি, একটা সময় দেখা, আচ্ছা সিএফসিও দেখা যায় না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন, আমরা মেনে নিচ্ছি। কারণ কি বিজ্ঞানীরা বলেছেন, তেমনি যেখানে যেখানে রেলিক্স আছে শ্রী অরবিন্দের লিভিং প্রেজেন্স, তার সেই চেতনায় আচ্ছাদিত আছে এই অংশটা। যিনি প্রথমে বললেন যে যখন থেকে উষা গ্রামে রেলিক্স প্রতিষ্ঠা হলো, আমি তখন সবে প্রবেশ করছি, আমার কথাটা কানে লাগলো যে উষা গ্রামের অগ্রগতি হই হই করে এগোতে লাগলো। কারণ এটা যদি আপনি যুক্তি দেন, যদি কেন না প্রভুর লিভিং প্রেজেন্স এইখানে রইল, এবং এটা আমাদের মনে আসতে হবে যে প্রণবদা নিজে বলেছিলেন যে শ্রী অরবিন্দোস পাওয়ার এন্ড কনসিয়াসনেস আর অলসো বিং স্প্রেড। এবং এই যে আমরা এখন আমরা আনন্দ রেড্ডির নাম শুনি, তার বাবা মধুসূদন রেড্ডি একটা অসামান্য কথা বলেছিলেন, এটা বোধহয় রেলিক সম্পর্কে মায়ের পরে প্রায় সর্বশ্রেষ্ঠ কথা। সেটা হচ্ছে যে the imperishable essence of Sri Aurobindo's supreme endeavor to transform art. শব্দটা কি বললেন? শ্রী অরবিন্দের অক্ষয় পরম প্রচেষ্টা, যদি বাংলা করি পরম প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? পৃথিবীর রূপান্তরের জন্য। এবার আপনার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে শ্রী অরবিন্দের প্রচেষ্টাটা কি, কিসের জন্য তিনি বললেন যে আই হ্যাভ লেবার্ড এন্ড সাফার্ড। তিনি হচ্ছেন বড় দার্শনিক, যে দার্শনিকদের উদ্দেশ্য করে কার্ল মার্কস বলেছিলেন যে ফিলোসফার্স হ্যাভ এক্সপ্লেইনড দ্য ওয়ার্ল্ড ইন মেনি ওয়েজ, দ্য থিং ইজ টু চেঞ্জ ইট। দার্শনিকরা নাকি শুধু ব্যাখ্যা করেন, তারা নাকি চেঞ্জ করেন না। শ্রী অরবিন্দ তো সেই দোষের দুষ্ট দার্শনিক নন, তিনি তো পৃথিবীকে রূপান্তরের চেষ্টা করেছেন, এবং সেই প্রচেষ্টাটা কি বলেছেন? সুপ্রিম এন্ডিয়ার, পরম প্রচেষ্টা। সেই প্রচেষ্টাটা তিনি তার শরীরকে দিয়েও করেছিলেন। ওই যে শ্রী অরবিন্দের যোগে দেহের অমরত্ব, ওই অনির্বাঞ্চিত অসাধারণ গ্রন্থ, হ্যাঁ, দিস আর্থলি লাইফ শ্যাল বি লাইফ ডিভাইন, আর লাইফটা এটা, ইভেন দিস বডি শ্যাল রিমেম্বার গড। বডি মানে প্রতিটি সেল, বডি বলতে কিন্তু আমরা বডি, আমরা যখন বলি শরীরও একদিন ভগবানকে স্মরণ করবে, তখন আমরা শরীরের কথা ভেবে যে আমরা ওই শরীরের মধ্যে মন না, এই সেল এত কনশাস হবে। মা 60s এর পরের দিকে সেটা করেছিলেন, তার সেই সাধনা ছিল যে প্রত্যেকটি সেল এত সচেতন হবে যে সেও ভগবানের অস্তিত্ব সম্পর্কে ফিল করতে পারবে। আমরা কিন্তু ফিল করতে পারি, ভগবানের অস্তিত্ব সম্পর্কে ফিল না করতে পারলেও যে একটা জায়গা পাশ দিয়ে যখন যাই, মানে গাটা একটু ছমছম করে ওঠে, গায়ে কাঁটা দেয়, দেখবেন একদম পরিষ্কার রোগ খাড়া হয়ে যায়, সেল রেসপন্স করে। তো বলছেন সাধনা এরকম করা যেতে পারে যে আমাদের প্রতিটি সেল সেটা রেসপন্স করবে, সেটা সচেতন হবে, সেটা ভগবানকে স্মরণ করবে। তো শ্রী অরবিন্দের ওই শরীরের অংশটা, তারপর কি বলেছে? ইম্পেরিশেবল এসেন্স, এই সারবস্তুটা সেটা অক্ষয়, সেটা কোনোদিন নষ্ট হবে না, সেই জিনিস এখানে সংস্থাপিত আছে। কিন্তু যারা সঙ্গে আসছেন, বাবাজি মহারাজের কথা না বললে নয়, জেনে হোক আর না জেনে হোক, যদি এখানে এমন কেউ এসে থাকেন যারা জানেনই না যে এখানে একটা এসছি, কি আছে একটু নমস্কার করে চলে যাই, জেনে হোক না জেনে হোক অতিমানস চেতনার সংস্পর্শে আসছেন। আমরা যেমন অনেক সময় না জেনে, যেখানে খুব একটা অ্যাটমিক রিসার্চ হচ্ছে, চলে গেলাম, না জেনে চলে গেলাম, এফেক্টেড হয়ে যাবো, হয়ে যাবো। ওই জন্য অতিমানস চেতনা অ্যাটমিকে যেতে হবে না, যেখানে আপনাদের ওই আজকাল ওই ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই হয়, সেখানে যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে যান তাদের একটা কালো জব্বা টাইপের পরিয়ে দেয়। ওরা কেন পড়াচ্ছে, ডাক্তারবাবুরা বুঝবেন কেন পড়াচ্ছে। তেমনি জেনে হোক আর না জেনে হোক তারা অতিমানস চেতনার সংস্পর্শে আসছেন। ভবিষ্যতে এটা ক্রমে আরো স্পষ্ট হয়ে উঠবে, যেখানে রেলিক্স প্রতিষ্ঠা হয়েছে সেসব ক্ষেত্র আসলে বাস্তবিক অতিমানস চেতনার অংশ। লাস্ট একটি কোটেশন বলে এবং এই রেলিক্সে থাকার যোগ্যতা দিয়ে আরেকবার আমরা রিপিট করে আমাদের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে, এটি বলছেন
মোনা সরকার, আপনারা সকলে জানেন ক্যাপ্টেন মোনাদা, টু থিঙ্ক হোয়াট কুড দিস মিন টু পিপল, এটা ভেবে দেখা এটা মানুষের কাছে কি আনতে পারে। The possibility of touching, literally the touching and feeling physically down to the very cells, the mighty substance, the living mold of the supreme। বাংলা করি, ভেবে দেখা এটা কি সুযোগ নিয়ে আসবে সকলের জন্য। চান্স, আমরা বলি আমরা সুযোগ পেলাম, অপরচুনিটি পেলাম, কি সুযোগ নিয়ে আসবে? স্পর্শ করার সম্ভাবনা। আমরা লিরিক্স কাজ করে চলে গেলাম না, কি স্পর্শ করলাম? আক্ষরিক অর্থে মোনা সরকার লিখছেন, শব্দ অনেক ভেবেচিন্তে লিখেছেন, লিটারালি মহত্তম সারবস্তু পরমের জীবন্ত আধার স্পর্শ করা। আমরা যে স্পর্শ করছি লিরিক্স বলতে ফিলিং ইমোশনাল, প্রভু লিভিং প্রেজেন্স, তার জাগ্রত উপস্থিতি আমরা স্পর্শ করার সুযোগ পাচ্ছি। আমরা অনেক সময় বলি যে পন্ডিচেরি যাওয়া হচ্ছে না, কতদিন সমাধি স্পর্শ হয়নি, মা চাইলে হবে। একটা উদাহরণই যথেষ্ট। তার লাইফ ডিভাইনের লিভিং ট্রান্সলেশন শ্রী অরবিন্দ নিজে স্বীকৃতি দিয়েছিলেন, অনির্বাণজি জীবনও পন্ডিচেরি জাননি, ডাজন্ট ম্যাটার। কিন্তু এইটা আমাদের একটা চরম সুযোগ, সেটি হচ্ছে মহত্তম সারবস্তু পরমের জীবন্ত আধার স্পর্শ করা, শারীর কোষে কোষে অনুভব করার সুযোগ। আমরা মনে রাখি সব কিছু কিন্তু সুযোগ, সুযোগ, অপরচুনিটি। এইটা আমাদের উপর নির্ভর করবে যে আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারবো কি না। তার জন্য শ্রী অরবিন্দের সেই কবিতা সাইলেন্স ইজ অল, নীরবতাই সব, সম্পূর্ণ নীরবতার মাঝে সম্পূর্ণ উপলব্ধি সম্ভব, সেগুলো তত্ত্বকথা হতে পারে। কেউ বলতে পারেন যে আমরা যদি বাইরে নীরব হই, আমাদের কি ভেতরের সঙ্গে সঙ্গে নীরব হতে পারি? হতে পারি না। কিন্তু বাইরের নীরবতা দিয়ে সুযোগ শুরু হোক। আমরা মায়ের বাণীতে মনে রাখি, শ্রী অরবিন্দ ইজ কনস্ট্যান্টলি অ্যামংস্ট আস and reveals himself to those who are ready to see and hear him। শ্রী অরবিন্দ সর্বদা আমাদের সঙ্গে আছে এবং আমাদের কাছে তিনি নিজেকে উন্মোচিত করেন তাদের কাছে যারা তাকে দেখার জন্য, শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এই তাকে দেখা, তাকে শোনার জন্য প্রস্তুতিটাই সাধনা। সেই সাধনা যখন তিনি আমাদের পথে নিয়ে আসেন তখন থেকে চলা শুরু হয়। ইট ইজ নেভার টু আর্লি টু স্টার্ট, নট টু লেট টু কন্টিনিউ। তিনি পথে এনেছেন, পথ চলতে শুরু করেছি। কে কতদূর এসেছে, কতদূর, বিখ্যাত কথাই আছে শ্রী অরবিন্দের বাংলা চিঠি, সেটি আমাদের শেষ আশ্রয়। কতদূর এসেছি আর কতদূর, এসব প্রশ্নে বিশেষ কোনো লাভ নাই। মাকে কান্ডারি করে স্রোতে এগিয়ে চলো, তিনি তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবেন। আমরা মনে রাখি জগৎজননী মাকে কান্ডারি করে স্রোতে এগিয়ে চলা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কিচ্ছু করারও নেই। শব্দটাও মনে রাখি, স্রোতে, সেটা অনুকূল স্রোতেও, সেটা প্রতিকূল স্রোতে। শ্রী অরবিন্দের কথা মাকে দিয়ে না বললে তো শেষ হয় না, সেই জন্য তিনি সেটি মুখে এনে দিলেন। আমরা যেন মাকে কান্ডারি করে স্রোতে এগিয়ে চলতে পারি আর পুনর্বার স্মরণ করতে পারি যে এটি আমাদের কাছে এক পরম, এক মহত্তম সুযোগ নিয়ে এসছে, তার জাগ্রত উপস্থিতিকে স্মরণ করা, তাকে স্পর্শ করা, কোষে কোষে তাকে উপলব্ধি করা। জয়তু শ্রী অরবিন্দ, জয়তু শ্রী।